আরাকান আর্মির মতো একটা ইনডিসিপ্লিন ফোর্স আমাদের পাশে থাকুক, আমাদের বর্ডারে থাকুক, এটা কিন্তু আমাদের নিরাপত্তা হুমকি। মিয়ানমারের সামরিক জান্তা বা চীন বা ভারত এই জায়গাগুলো থেকে কি জাতীয় মানে প্রতিরোধ আসতে পারে বা বাংলাদেশের উপর অ্যাটাক হতে পারে কিনা? দেখেন, হ্যাঁ, চীনের ব্যাপারটা না আমরা শুধু এই আঞ্চলিক যে দ্বন্দ্ব এখানে সেটার ভিত্তিতে দেখি, কিন্তু আমার মনে হয় চীনের সাথে আমেরিকার ইকুয়েশনটা এখন এইখানে কি হবে সেটার আরো ওয়াইডার ইন্টারন্যাশনাল যে সিস্টেমিক লেভেলে তাদের যে ডিপেন্ডেন্স সেটার সাথে লিঙ্কড। আমরা জানি যে ট্রাম্প কিভাবে চীনের উপর এক খুব ডিফিকাল্ট ট্যারিফস ইম্পোজ করেছিল, তারপর এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমেরিকা ইজ ব্যাকিং অফ, চীনের সাথে একটা রিয়ালিস্টিক অ্যাপ্রেইজেলে আসছে। এই রিয়ালিস্টিক অ্যাপ্রেইজেল যে হচ্ছে সিস্টেমিক লেভেলে এবং চীনের সাথে রাশিয়ার নৈকট্যের কারণে পুতিনের সাথেও যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকার সাথে যে একটা নেগোসিয়েশনস চলছে, সবকিছু মিলিয়ে আমার ধারণা যে এই সাউথ এশিয়াতে বাংলাদেশে আমেরিকান এই যে মায়ানমারে ইন্টারভেনশনের বিষয়টা যদি ওঠে, চীন আমার মনে হয় না যে প্রবলেম হবে। কেননা আরাকান আর্মি হ্যাজ প্রুভ টু বি এ ভেরি ইনডিসিপ্লিনড, আনপ্রেডিক্টেবল, আনস্ক্রুপুলাস একটা অর্গানাইজেশন, যাদের উপরে কোনো আস্থা রাখা যায় নাই, যাদের এই যে মঙ্গলয়েড ট্রেডটা এক্সট্রিম নেগেটিভিজমে ভর্তি, যে আপনার সাথে হাসি মুখে কথা বলছে, নেক্সট মোমেন্টে হি ক্যান স্ট্যাব ইউ অন দ্য ব্যাক। দিস ইজ দ্য মঙ্গলয়েড ক্যারেক্টার। এবং এই যে কিছুদিন থেকে তারা আবার রোহিঙ্গাদের গুলি করা শুরু করেছে, এই তো আজকেই তো কিছু ছবি দেখলাম, তারা রোহিঙ্গা যারা বাকিরা রয়েছে তারা সব দৌড়াচ্ছে আর পিছন দিক থেকে গুলি করছে। এটা কিভাবে সম্ভব? যদি আরাকান আর্মির সাথে আলোচনা হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের, যদি বাংলাদেশে তাদের জেনারেলসরা এসে তারাও যদি কথা বলে থাকে, এমনকি এই যে তারা 10 মাইল ভিতরে ঢুকে সেলিব্রেট করলো বিজিবির পাহারা, যেটাকে আমি মনে করি যে এটা একটা কোয়াইট রিকগনিশন যে আরাকান আর্মিকে আমরা অনেক সুবিধা দিচ্ছি, লিওয়ে দিচ্ছি, টলারেন্স চোখে দেখছি, তারা এখানে এসে তাদের জ্ঞাতি, তারা আত্মীয়তা করছে, বিয়ে করছে, সবকিছুকেই আমরা এখানে একসেপ্ট করে নিচ্ছি অ্যাজ সফট বাউন্ডারিজ। এগুলো তো উদ্দেশ্য রয়েছে। কিন্তু আরাকান আর্মি যদি তাদের মানে পুরা রাখাইনে তো অনেকটা ফ্যামিন কন্ডিশনস প্রিভেল করছে, তারা কেয়ারও করে না যে ইয়ে করবে কিনা, যে মানুষ খেয়ে পড়ে ঠিক মতো বাঁচবে কিনা। তবে এইটুকু শোনা গিয়েছে যে যদি বাংলাদেশ বা জাতিসংঘ যদি রিসোর্সেস প্রোভাইড করে, যদি আরাকানকে লেজিটিমেসি দেয়া আন্তর্জাতিক ক্ষেত্রে, সেখানে যদি জাতিসংঘ বাংলাদেশ গ্রহণযোগ্যতার রোল প্লে করে, তাহলে নাকি তাদের আপত্তি থাকবে না রোহিঙ্গাদের ফেরত নিতে। এবং আমাদের তো এখানে এই যে সামরিক অংশগ্রহণ বা এতখানি সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের সামরিক বাহিনী যদি আদৌ মায়ানমারে প্রবেশ করে, তার মূল উদ্দেশ্য, আলটিমেট এন্ড হচ্ছে যে রোহিঙ্গাদেরকে অনারেবলি বাঁচার সুযোগ করে দেয়া। এবং তার চেয়েও আরো গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আমি যেটা মনে করি যে আমাদের সামরিক বাহিনীর একটা স্থায়ী ফুটহোল্ড মায়ানমারের এই সীমান্ত অঞ্চলে, কোস্টাল রিজনে থাকবে। অপরদিকে এই যে রোহিঙ্গাদের প্রতি এতদিন থেকে এই আওয়ামী লীগের সরকার যে হস্টিলিটি এবং তাদেরকে যে একটা ন্যারেটিভ দিয়ে পুরোপুরি ট্রিপল করে রেখেছিল, সেখান থেকে কিন্তু রোহিঙ্গাদের সেকেন্ড জেনারেশন, যারা এখন 19 বছর থেকে নিয়ে 35 বছর পর্যন্ত, এরা কিন্তু এখন যাচ্ছে শত শত ছুটে যাচ্ছে মায়ানমারে। তারা বলছে যে আমরা যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করব। এই ধরনের স্লোগান কিন্তু আগে কখনো তাদের কাছে আসেনি। This sort of slogan makes it possible যে আমাদের সরকার, সামরিক বাহিনীও হয়তো চিন্তা ভাবনা করবে, কেননা আরাকান আর্মির মতো একটা ইনডিসিপ্লিন ফোর্স আমাদের পাশে থাকুক, আমাদের বর্ডারে থাকুক, এটা কিন্তু আমাদের নিরাপত্তা হুমকি। কাজেই একটা রোহিঙ্গার যদি একটা রিজনেবলি পাওয়ারফুল মিলিটারি সেটআপ বা মিলিশিয়া সেটআপ গড়ে ওঠে এবং এরা যদি বাফার হিসাবে ইভেন্চুয়ালি থাকে আরাকানের আমাদের এই সীমান্ত অঞ্চলটায়, তাদের সংখ্যা যদি 50,000 হওয়াটা কিন্তু অসম্ভব কিছুই না।
দে হ্যাভ দ্য ইউথ। আমি তো শুনেছি যে তাদের ট্রেনিং চলছে এবং তারা হয়তো খুবই দ্রুত একটা শক্তিতে পরিণত হতে পারে। এবং আরাকান আর্মি তখন এই রোহিঙ্গাদের সেটেলমেন্ট, হ্যাবিটেশন, আমার কথা হচ্ছে রোহিঙ্গারা যতদিন না নিজের পায়ে দাঁড়ায়, রোহিঙ্গাদের সেটেলমেন্টস ডেভেলপ করা, স্থায়ীভাবে থাকা, সেটা কখনো গড়ে উঠবে না। তবে আমাদের সামরিক বাহিনীর একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন ভারতের হাতে নিগৃহীত না হই বঙ্গোপসাগরে, এবং আমাদের সীমান্ত যেন প্রোটেক্টেড থাকে। কোনোভাবেই যেন ভারত আরাকান আর্মিকে মিসলিড করে আমাদের নিরাপত্তা ও সামরিক বাহিনীর যে কমিটমেন্ট সেটাকে যেন ব্যাহত না করতে পারে। কাজেই দেয়ার ইজ এ ওভারঅল লং টার্ম অব্লিগেশন অফ দ্য মিলিটারি এস্টাবলিশমেন্ট। তাদের জন্য এটা একটা বড় পরীক্ষা, কারণ 16 বছর সামরিক বাহিনীর ইমেজ সাফার করেছে এই দেশে। এবং এই যে এখন যে যদি সত্যি বাস্তবতা হয়, আমার কাছে এখনো কিন্তু কল্পনা মনে হয়, মানে ইটস টু গুড টু বি ট্রু। আমার মনে হয় সত্যি কি আমি দেখবো আমার সামরিক বাহিনী মায়ানমারে যাচ্ছে, সত্যি কি দেখবো যে তাদের যে উৎকর্ষটা তারা প্রমাণ করবে। আমেরিকার কাছে আমাদের ইমেজ কোথায় চলে যাবে সামরিক বাহিনীর, মানে বাংলাদেশের সামরিক বাহিনীর ইন্টারন্যাশনাল ইমেজ অনেক উঠে যাবে। কিন্তু এই স্টুপিড পলিটিশিয়ানস গুলা এটাকে এই বাস্তবতাটাকে কিন্তু কিছুতেই, তারা নিজেদের স্বার্থে রয়েছে। তাদের চিন্তা হইলো যদি একবার সামরিক বাহিনী সাকসেস অ্যাচিভ করে, ইউনূস সাহেব পপুলার হয়ে 5 বছর থেকে যাবে। এটাই কিন্তু ওদের আসল প্রবলেম। দে আর ভেরি সেলফিশ। তো না, জবাব তো আমি পেয়ে গেছি। আমি জাস্ট কুইক দুটা কোশ্চেন ছিল, যে একটা হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যমত্যের কোনো প্রয়োজন আছে কিনা এখানে, আর হচ্ছে সেনাবাহিনীর উপরে আমরা আস্থা রাখছি, কিন্তু সেনাবাহিনীর উপরে একটি অংশের উপরে, বা ধরেন হাতে গোনা একটা নাম্বারের উপরে ভারতের যে প্রভাব, সেই প্রভাবটা কতটুকু কাটিয়ে উঠতে পারবে, আপনি কতটুকু আস্থাশীল স্যার এটার ব্যাপারে? আমার মনে হয় এটা কাটিয়ে উঠতে পারবে, কারণ এখন কিন্তু যত দিন যাচ্ছে ততই উইদিন দ্য মিলিটারি এস্টাবলিশমেন্ট এই যে আমার ইন্টারনাল একটা দাবি উঠেছে এখন, যে অন্যান্য সব ক্ষেত্রে কমিশন করা হলো, সামরিক বাহিনীর ক্ষেত্রেও একটা কমিশন হওয়া উচিত। আমরা কয়েকজনে এই বিষয়টা তুলেছি যে কনস্টিটিউশনে এই যে ইকবাল করিম ভূঁইয়ার সময় সামরিক বাহিনীকে কোনোভাবে ইন্টারভেনশন করার অধিকার কেড়ে নেওয়া হলো, এবং এমনও ভয় দেখানো হলো সেখানে ইন রাইটিং, যেটা অ্যাবসলিউটলি ইলিগাল। কারণ সামরিক বাহিনী হচ্ছে ইট ইজ দ্য সিম্বল অফ সোভারেনিটি। সুপ্রিম কোর্ট যেমন আলটিমেটলি দ্য প্রোটেক্টর অফ ল, সামরিক বাহিনী হচ্ছে আলটিমেট প্রোটেক্টর অফ দ্য সোভারেনিটি। সেখানে তার ইন্টারভিন করার নিজস্ব অধিকার কখনো কনস্টিটিউশন কেড়ে নিতে পারে না। এবং আওয়ামী লীগ যেটা করেছে, সামরিক বাহিনীর অধিকার কেড়ে নিয়েছে, এটা আনপ্রোটেস্টেড হয়েছে। ইকবাল করিম ভূঁইয়া তো আমারই ক্যাডেট কলেজের, আমি ওকে ইনডিরেক্টলি বলেছি, হি ডিড নট সাকসিড। আমি ব্লেম করবো না, হি হ্যাজ রাইটস হিজ মেমোয়ার্স, বাট আই উইশ উইথ হিজ ট্যালেন্ট অ্যান্ড ব্রিলিয়েন্স সে যদি প্রিভেন্ট করতে পারতো যে কোনোভাবেই কনস্টিটিউশনে সামরিক বাহিনীর ইন্টারভেনশনের অধিকারে আওয়ামী লীগ সরকার হাত দিতে পারবে না। এই জিনিসটা যে কত ইম্পর্টেন্ট ছিল। মানুষ, সাধারণ মানুষ তো সামরিক বাহিনীর দিকেই তাকিয়ে থাকে যখন ডেমোক্রেসি ধ্বংস হয়ে যায়, যখন করাপশন এক্সট্রিমে যায়। সেই 2012 থেকে বারবার আমরা চিন্তা করে আসছিলাম কেন আর্মি টেক ওভার করে না, কেন আর্মি টেক ওভার করে না। আর ইকবাল করিম ভূঁইয়া খালি বারবার বলে আসছে যে আমি কোনো কনস্টিটিউশনের বাইরে যাব না। তো তুমি কনস্টিটিউশনের বাইরে যাবা না, ভালো কথা, কিন্তু এগুলো কনস্টিটিউশনের হতে দিলা কেন? এবং আমি এই জন্যই মনে করি এখনো প্রচন্ড ভাবে চাপ দেওয়া উচিত। সামরিক বাহিনী পারবে না কেন? সামরিক বাহিনী অধিকার থাকবে, কনস্টিটিউশনের লেখা থাকবে যে যদি এমন কোনো সিচুয়েশন হয় যে সামরিক বাহিনী মনে করে যে বৃহত্তর জনগণের নিরাপত্তার জন্য, দেশের গণতন্ত্রের জন্য এবং ন্যায় বিচারের স্বার্থে সামরিক বাহিনীকে হস্তক্ষেপ করতে হবে, অবশ্যই সামরিক বাহিনী হস্তক্ষেপ করবে, এবং সেখানে সিভিলিয়ান গভর্নমেন্ট কোনোভাবে দিস ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল।
তা না হলে ইন্ডিয়ানসরা আমাদের এইভাবে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়ে যেতে পারে, আবার কেড়ে নিবে। কিন্তু স্যার এটা থাকলেও আবার ধরেন স্যার আমরা যেভাবে দেখি আর কি, ধরেন আর্টিকেল 70 যদি সংবিধান থেকে উঠাই দেওয়া হয়, প্রতিদিন স্যার এমপি বেচা কিনা হবে। তো এইরকম প্রভিশন যদি দেয়া হয়, তাহলে কোন জেনারেলের কি মতলবে কোন জেনারেল 100 কোটি টাকা বা লন্ডনে একটা মেনশন নিয়ে কি ঘটনা ঘটাই দিবে, এটা একটু মুশকিল। তারপর এর কাছে আলোচনা সাপেক্ষে হয়তো করা যেতেই পারে। এগুলোই তো কারেক্টিভ স্টেপস গুলো নিতে হবে যদি অ্যাকাউন্টেবল, এগুলোই কারেক্টিভ স্টেপ। অ্যাকাউন্টেবিলিটি থাকলে এইসব জিনিস কিন্তু পার্লামেন্টে ইজিলি লুক আফটার করা যায়। তবে সবচেয়ে বড় ইম্পর্টেন্স যেটা আমি দিব যে মেধার, যে আমার আরো একটা বিষয় হচ্ছে কনস্টিটিউশনে সামরিক বাহিনীর সেফগার্ডস থাকবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেধার ভিত্তিতে সামরিক বাহিনীর প্রমোশনস যেন কখনো বাধাপ্রাপ্ত না হয়। There cannot be any way that generals can exploit mid-level officers. এইটা চেকস এন্ড ব্যালেন্স করাটা আধুনিক সভ্যতায় পশ্চিমা বিশ্বে যেমন সম্ভব, আমাদের এই কলোনিয়াল মেন্টালিটি যে the generals can do anything to the lower level officers, এই কালচার অ্যাবসলিউটলি এলিমিনেট। এটা কিন্তু সামরিক বাহিনীর অফিসারদেরই দায়িত্ব, তাদেরকেই সামনে আসতে হবে এখন। এগুলো যদি কারেক্টেড হয় তাহলে আমাদের সামরিক বাহিনীতে প্রাইড অফ সার্ভিস আবার ফিরে আসবে।